তড়িৎ কোষ নিয়ে অনেকগুলো ইনফরমেশন আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো লেখার কোনো দরকার নাই। দেখবি আছে অন্তর্বর্তনী। অন্তর্বর্তনী মানে কি, ব্যাটারির ভিতরে ঘটনা বলা হচ্ছে। ব্যাটারির ভিতরে কেমিস্ট্রিতে হয়তো পড়ে থাকবি যে ব্যাটারির ভিতরে এরকম দুটো তড়িৎদ্বার থাকে, মাঝে একটা তরল থাকে। সেই তড়িৎ কি ইলেকট্রোকেমিস্ট্রি বলে কি একটা চ্যাপ্টার আছে, ওইখানে সম্ভবত আছে। তো অন্তর্বর্তনীতে কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল থাকে। কেমিক্যাল এনার্জিটা কোন শক্তিতে পরিণত হয়? ইলেকট্রিক্যাল এনার্জি, মানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় ভিতরে। এটা হচ্ছে অন্তর্বর্তনী। বহির্বর্তনী, ঠিক আছে, এগুলো সব পড়ে নিবি একবার। বদ্ধবর্তনী, মুক্তবর্তনী, ঠিক আছে, এগুলো একবার পড়বি। আদর্শ কোষ কাকে বলে? আদর্শ কোষ মানে হচ্ছে যে কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য, সেটাকে বলা হয় আদর্শ। আর অনাদর্শ মানে অভ্যন্তরীণ রোধ থাকবে, সেটাকে বলবো অনাদর্শ। শর্ট সার্কিট বা হ্রস্ববর্তনী কাকে বলে? হ্রস্ববর্তনী মানে কি, মানে ধর এরকম একটা ব্যাটারি আছে, তো ব্যাটারি আছে, আমি কোনো রোধ না লাগাই ডিরেক্ট এই প্লাসটাকে মাইনাসের সাথে কানেক্ট করে দিলাম। দেখ কোনো রোধ লাগাই নেই, মাঝে এরকম রোধ লাগানো নয়, ডাইরেক্ট যোগ করে দিচ্ছি একটা তার দ্বারা, ঠিক আছে। তার মানে এই প্লাস আর মাইনাসের মধ্যে আমরা একটা তার দ্বারা যুক্ত করে দিয়েছি, মানে এইখানে রোধ নাই, রোধ জিরো। আর বাধা যদি জিরো হয় তাহলে প্রচুর পরিমাণে কারেন্ট যাবে, প্রচুর পরিমাণে কারেন্ট যাবে, প্রচুর, ঠিক আছে। এইটাকেই বলবো আমরা হ্রস্ববর্তনী বা শর্ট সার্কিট, বলো না শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হয়ে গেছে মানে একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তটা যুক্ত হয়ে গেছে, যেখানে রোধ নাই। আর রোধ নাই মানে বাধা নাই, মানে প্রচুর কারেন্ট যাবে, এটাকে বলবো আমরা হ্রস্ববর্তনী। এগুলো লেখার কিছু দরকার নাই, বই থেকে পড়বি, ঠিক আছে। আবার আছে ভোল্টেজ উৎস। ভোল্টেজ উৎস কাকে বলা হয়? ভোল্টেজ উৎস মানে এমন একটা আদর্শ ভোল্টেজ উৎস কাকে বলবো যেখানে এই যে ভোল্টেজ উৎস কাকে বলা হয়? ব্যাটারিকে ভোল্টেজ উৎস বলা হয়। তো ব্যাটারির যে বিভব, ঠিক আছে, সেই বিভবটা তো রোধের উপর নির্ভর করে না। আদর্শ যেগুলো আদর্শ ভোল্টেজ উৎস মানে কি? এমন ভোল্টেজ উৎস যার বিভব বাইরের রোধের উপর নির্ভর করে না, তাকে বলবো আদর্শ ভোল্টেজ উৎস। আদর্শ ভোল্টেজ উৎসের এই রোধটা যেমন শূন্য ধরা হয় আর কি। আদর্শ ভোল্টেজ উৎস আদর্শ পাওয়া যায় না। আদর্শ যেমন গ্যাস পাওয়া যায় না, ক্লাস 10-এ পড়েছিলি, সেরকম আদর্শ ভোল্টেজ উৎস পাওয়া যায় না যে রোধেই নেই, এরকম হতেই পারে না। রোধ কিছু না কিছু তো থাকবে, ঠিক আছে, এরকম পাওয়া যায় না। তো ভোল্টেজ উৎসতে তো এইখানে বলা আছে যে আদর্শ ভোল্টেজ উৎস কেমন হওয়া দরকার। দেখ আদর্শ ভোল্টেজ উৎসের যে গ্রাফটা, আদর্শ ভোল্টেজ উৎস এদিক বরাবর আমরা আইকে রাখলাম, এদিক বরাবর আমরা রাখলাম ভিকে, এদিক বরাবর আই, এদিক বরাবর ভি। তো এইটা সময়ের সাথে সাথে মানে প্রবাহ মাত্রা বাড়ার সাথে সাথেও যেন একই থাকে, এরকম হওয়া দরকার। আর এটা সর্বোচ্চ, মানে এখানে ভি মানে কি বটে? বিভব প্রভেদ। আর ই মানে কি বটে? তড়িৎ চালক বল। আদর্শ ভোল্টেজ উৎস তখনই বলবো যখন এটা রোধ শূন্য হবে, বিভব প্রভেদ আর তড়িৎ চালক বল সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে এরকম গ্রাফটা হওয়া দরকার, ই সমান ই হওয়া দরকার, কিন্তু এরকম হয় না। অভ্যন্তরীণ কিছু না কিছু তো রোধ আছে, সেই জন্যে এটার জন্য কিছু এরকম একটু ধীরে ধীরে কমে যায়, প্রবণতার বাড়ার সাথে সাথে এরকমভাবে কমে যায়, ঠিক আছে। এইটা আসলে হয় অভ্যন্তরীণ রোধের জন্য। এই যে ব্লুটা আসলেই হয় অভ্যন্তরীণ রোধ থাকার জন্য। আর হওয়া দরকার ছিল কেমন? আদর্শ ভোল্টেজ উৎসের এরকম আদর্শ ভোল্টেজ উৎস, এটা আদর্শ ভোল্টেজ উৎস। আসে না এখান থেকে পরীক্ষা, জাস্ট একবার দেখে রাখা এই জায়গাগুলোর থেকে, সেরকম কোনো প্রশ্ন পড়ে না এই জায়গা থেকে। আদর্শ প্রবাহ উৎসের ক্ষেত্রেও সেই একই রকম। তখন আমরা একই রকম গ্রাফ, এদিক বরাবর আই লিখছিলাম, তখন এদিক বরাবর ভি, আর এদিক বরাবর তখন আই, ঠিক আছে, সেই সেম গ্রাফ। আর এইরকম যদি হয় না, এরকম তো 11-এ পড়ে থাকবে, এরকম যদি সরলরেখা হয় তাহলে এখানের ক্ষেত্রে নতি সমান 0। যদি এরকম অক্ষ বরাবর হয়, এরকম অক্ষ বরাবর মানে এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ, তো এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে সেটা নতি 0 হয়। এটা 11-এর জিনিস, ঠিক আছে। এ হচ্ছে বিভব বিভাজক। এই জায়গাগুলো শুধু শুনে রাখ আর রিডিং পড়ে নিবে, এখান থেকে কোনো লেখার দরকার নেই। পরেরটা হচ্ছে বিভব বিভাজক। বিভব বিভাজক মানে কি? দেখ এখানে একটা রোধ আছে,
ঠিক আছে। আবার এইখানে একটা রোধ আছে, দুটো রোধ আছে, দুটো রোধকে আমরা ভি বিভব প্রভেদের সাথে যুক্ত করলাম। ভি মানে আমার একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম যার বিভব প্রভেদ হচ্ছে ভি। এই ব্যাটারির বিভব প্রভেদ হচ্ছে ভি, এই ব্যাটারির বিভব প্রভেদ হচ্ছে ভি। তাহলে এই যে ভি, এইটার যে ভি, তাহলে এইটা দু প্রান্তে পড়বে V1 আর এইটা দু প্রান্তে পড়বে V2। এইটা রোধটা ধরে নিলাম R1, এই রোধটা R1, এই রোধটা হচ্ছে R2 রোধ, এটা R1 এটা R2, এইটা দু প্রান্তের বিভব V1, এটা দু প্রান্তে হচ্ছে V2। তাহলে এইখানের যে ভি, ব্যাটারির যে ভি, সেইটাই তো এইখানে একটু পড়েছে আর এইখানে একটু, এইটা দু প্রান্তে কিছুটা যাচ্ছে আর এই রোধটা দু প্রান্তে। আর তো রোধ নাই রে ভাই, ইয়ার যে বিভবটা সেই বিভবটা তো দু জায়গায় পড়েছে, এইটা দু প্রান্তে কিছুটা আর এইটা দু প্রান্তে, আর তো রোধ নাই। তো এইখানে কারেন্ট কত যাবে বল? ভি সমান কি হয়? ভি সমান IR। তাহলে আই সমান কি হবে? ভি বাই আর। ভি বাই আর, ভি মানে বিভব প্রভেদ, তাহলে বিভব প্রভেদ তো ভি আছে। আর মোট রোধ, মোট রোধ কত? R1 প্লাস R2। তাহলে মোট রোধ বলতে R1 প্লাস R2। এইটা বেরোলে প্রোভাইডার প্রবাহ মাত্রা কোন সমবায়ে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়, এইখানে যদি আই কারেন্ট যায় তাহলে এইখানেও কত কারেন্ট যাবে? আই। এইখানেও কত কারেন্ট যাবে? আই। এইখানেও আই। মানে প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? আই হবে। এই আই এর মানটা তো আমরা বার করেছি, আই এর মান। এবার বল V1 এর দু প্রান্তে বিভব প্রভেদ কত হবে? V1 এর দু প্রান্তে বিভব প্রভেদ, R1 এর দু প্রান্তে বিভব প্রভেদ, R1 এর দু প্রান্তে বিভব প্রভেদ V1। ভি সমান কি হয়? ভি সমান V1 সমান কোন রোধের বার করছি আমরা? R1 রোধের দু প্রান্তের বিভব প্রভেদ। R1 রোধের দু প্রান্তের বিভব প্রভেদটাকে কি দ্বারা লিখেছে? V1, সেজন্য V1 লিখলাম। ভি সমান কি হয়? ভি সমান হয় IR, ভি সমান হয় IR। IR কোন রোধের জন্য বার করছি? R1, তাহলে এখানে R1 লিখব, I ইন্টু R1। আই এর মান কত? আই এর মান, এই আই এর মানটা এখানে বসাই দেবো, ভি বাই R1 প্লাস R2। এটা কার জায়গায় লিখলাম বলতো? এই আই এর জায়গায়, ইন্টু আচ্ছা R1, তাহলে R1 লিখলাম। একই রকম ভাবে R2 এর দু প্রান্তে বিভব প্রভেদ, R2 রোধের দু প্রান্তের বিভব প্রভেদটাকে কি দ্বারা লিখেছি? R2 রোধের দু প্রান্তের বিভব প্রভেদটাকে V2। তাহলে ভি সমান কি হবে? IR। ভি সমান IR কোন রোধের বার করছি? R2, তাহলে এখানে R2। এই আইটা দুই হবে না? কেন দুই হবে না? এইখানেও আই, এখানেও আই, কেননা এটা শ্রেণী সমবায়। এইখানে যদি আই যায়, এখানেও আই, এখানেও আই, সেই জন্য আইটা আই রেখেছি, কিন্তু রোধটা পাল্টে গেছে। এই যে আই, আই এর জায়গায় মানটা বসাই দেবো, এটা ভি বাই R1 প্লাস R2, এই মানটা বসাইলাম, ইন্টু R2 আছে, R2 দিয়ে দিলাম। এটাকেই বিভব বিভাজক বলা হয়। বিভব বিভাজক মানে বিভব বিভাজক, এইটার যে বিভবটা সেটা দু জায়গায় বিভাজিত হয়ে যাচ্ছে, এইখানে আর এইখানে, সেই জন্য এটাকে বলা হয় বিভব বিভাজক। তাহলে দেখ এইবারে যদি আমরা কেন বিভব বিভাজক বলে দিচ্ছি আমরা, এই যে R1 আর R2 আছে না, দেখ এইখানেও ভি বাই R1 প্লাস R2, এইখানেও হচ্ছে ভি বাই R1 প্লাস R2, এইখানেও ভি বাই R1 প্লাস R2, এখানেও ভি বাই R1 প্লাস R2, এখানেও ভি বাই R1 প্লাস R2। তাহলে কার উপর নির্ভর করছে? R1 এর উপর আর R2 এর উপর। তাহলে আমরা R1 আর R2 কে চেঞ্জ করে পরে বিভবটাকে পাল্টাতে পারি। দেখিলে একবার, এইখানেও ভি বাই R1 প্লাস R2, এইখানেও কমন জিনিস, এটা তো আছে, এটা তো আছে। তাহলে এইটাতে হচ্ছে R1টা বাড়তি আছে, এটাতে R2 বাড়তি আছে। তাহলে R1 যদি বেশি হয় তাহলে এই বিভবটা পুরোটাই বেশি হবে না? আরে ভাই এইটা ইয়ারও আছে, ইয়ারও আছে, এটা দিয়ে তো বিচার করা যাবে না, এটা ইয়ারও আছে, ইয়ারও আছে, ইয়ার বাড়তি কি আছে? R1, ইয়ার বাড়তি কি আছে? R2। তাহলে R1টা যদি বড় হয় তাহলে পুরো পার্টটাই তো বড় হবে। R1 এর মান প্রথমে ধর 2, নি 4 করলাম, তাহলে পুরো মানটাই বাড়বে নাই, আর R2 কে বাড়ালে এই মানটা বাড়বে। তাহলে R1 আর R2 কে চেঞ্জ করে পরে আমরা বিভবটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, অথবা এর বদলে পরিবর্তনশীল রোধক ব্যবহার করা হয়। আর এই পরিবর্তনশীল রোধককে রিওস্ট্যাট বলা হয়, রিওস্ট্যাট। ঠিক আছে, এটাকে বলা হয় রিওস্ট্যাট। এবার শুন, আবার দেখবি ব্যাটারির এক জায়গায় আছে প্রাথমিক কোষ, গৌণ কোষ, ওইগুলো আছে। ঠিক আছে, ওইগুলো একবার রিডিং পড়বি, দেখবি ব্যাটারি ভাগ করা আছে মুখ্য বা প্রাথমিক তড়িৎ কোষ। তড়িৎ কোষ মানে কি? ব্যাটারি। তো ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারির ভিতরে কেমিক্যাল এনার্জি থাকে,
সেইটাকে ইলেকট্রিক্যাল এনার্জি করে, মানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তো প্রাথমিক কোষ কাকে বলে? দেখ, প্রাথমিক কোষ হচ্ছে, দেখবি কিছু কিছু ব্যাটারি আছে যেগুলোকে চার্জ করা যায় না, মানে ওইটার ভিতরে বিক্রিয়া হয়, ওই বিক্রিয়াতেই যতক্ষণ এনার্জি দিয়ে দিই। যেমন পেন্সিল ব্যাটারি, ধর পেন্সিল ব্যাটারি, বা ছোট ছোট দেখবি একটা এরকম চ্যাপ্টা এরকম একটা ব্যাটারি পাওয়া যায়, ঠিক আছে? এই ব্যাটারিগুলোকে তো চার্জ করা যায় না, বা পেন্সিল ব্যাটারি যেটাকে বলে, এই ব্যাটারিগুলো চার্জ করা যায় না। এই ব্যাটারির ভিতরে কেমিক্যাল থাকে, আর এই কেমিক্যালটা যতক্ষণ বিক্রিয়া করবে ততক্ষণ এনার্জি সাপ্লাই করতে পারবে, আর যে বিক্রিয়া বন্ধ উহা সাপ্লাই করতে পারবে না। মানে একবার যদি কোনো কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে, তাহলে এটাকে চার্জ করা যায় না, সেইটাকে বলবো আমরা প্রাথমিক কোষ। তারপরে আছে মুখ্য কোষ, এই গৌণ কোষ। গৌণ কোষ মানে যেটাকে আবার চার্জ করা যায়, মানে যেগুলো ধর মানে ব্যাটারিটার পাওয়ার শেষ হয়ে গেছে, তুই চাইছিস এবারে চার্জ দিতে, তো চার্জ দেওয়া যাবে, সেটাকে আমরা বলবো কি কোষ? গৌণ তড়িৎ কোষ। মানে যেটা একবার নিষ্ক্রিয় হয়ে গেছে, নিষ্ক্রিয় হওয়ার পর তুই আবার চার্জ করতে পারবি, সেইটাকে বলবো আমরা গৌণ কোষ। তো এইখানে দেখবি তড়িৎ ক্ষরণ আর একটা আছে তড়িৎ আহিতকরণ। তড়িৎ ক্ষরণ মানে চার্জ করা, তড়িৎ ক্ষরণ মানে হচ্ছে চার্জ করা, ঠিক আছে? আর তড়িৎ ক্ষরণ মানে ডিসচার্জ, করা। আর তড়িৎ আহিতকরণ মানে চার্জিং করা। তড়িৎ আহিতকরণ মানে চার্জ করা, আর তড়িৎ ক্ষরণ মানে হচ্ছে ডিসচার্জ করা, ঠিক আছে? তাহলে এই যে চার্জিং করতে হবে, চার্জিং করা মানে কি? যেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাটারিটার পাওয়ার শেষ হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, ওই নিষ্ক্রিয়টাকে সক্রিয় করে দেওয়া, চার্জিং করা মানে। আর যেটা তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জ, ব্যাটারির পাওয়ার ডিসচার্জ হচ্ছে, ভাব ব্যাটারির পাওয়ার কমছে, তোর ফোনের ব্যাটারির পাওয়ার কমছে। তাহলে ফোনের ব্যাটারির পাওয়ার কমছে কেননা তোর ব্যাটারির ভিতরে যে রাসায়নিক শক্তিটা আছে, সেই রাসায়নিক শক্তিটা তোর ফোনে ব্যবহার হচ্ছে। রাসায়নিক শক্তিটা তুই ধর মোবাইলে ভিডিও দেখছিস, তাহলে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে বা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে ব্যাটারির পাওয়ারটা কমছে, সেইটাকে বলবো আমরা ডিসচার্জ হওয়া বা তড়িৎ ক্ষরণ হওয়া, ঠিক আছে? আরেকটা আছে দেখবি প্রমাণ কোষ বা মানক কোষ যেটাকে বলা হয়। প্রমাণ কোষ মানে কি? প্রমাণ কোষ মানে হচ্ছে এমন ব্যাটারি যা তড়িৎচালক বলের মানের কোনো পরিবর্তন হবে না, এমন ব্যাটারি যা তড়িৎচালক বলের মানের কোনো পরিবর্তন হবে না, মানে যতক্ষণ তড়িৎচালক বল দিবে, যতক্ষণ পাওয়ার দিবে একই রকম দিবে, আর নাহলে দিবে কি না। যতক্ষণ পাওয়ার সাপ্লাই করবে ততক্ষণ একই রকম সাপ্লাই করবে, আর যদি সাপ্লাই করতে না পারে তাহলে একদম করবে না। মানে কীরকম দেখবি, যেমন ঘড়ির যে ব্যাটারিগুলা, পেন্সিল ব্যাটারিগুলা, তো এমনি বটে কি যে ঘড়ির পেন্সিল ব্যাটারির চার্জটা একটু কমে গেছে, তাই ঘড়িটা একটু আস্তে আস্তে চলছে, এরকম হয় কি আদৌ? এরকম তো হয় না। যতক্ষণ ঘড়ির পেন্সিল ব্যাটারিতে পাওয়ার আছে, ও একই রকমভাবে সাপ্লাই করবে, ঘড়ির কাঁটা আগে যেমনভাবে চলছিল একই রকমভাবেই চলে। সেই জন্য এই কোষটাকে বলা হয় প্রমাণ কোষ বা মানক কোষ। ওগুলো একবার করে পড়ে নিবি, ঠিক আছে? রিডিং পড়বি। তারপর আছে গৌণ কোষের সামর্থ্য। গৌণ কোষের সামর্থ্য, এই সামর্থ্যের যে একক, সেই সামর্থ্যের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, ঠিক আছে? সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে ধর একটা ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেছে, একটা ব্যাটারি পুরোপুরি চার্জ, সম্পূর্ণ চার্জ হয়ে গেছে, সম্পূর্ণ চার্জ। আর এই সম্পূর্ণ চার্জ থেকে সম্পূর্ণ ডিসচার্জ হইতে, মানে পুরোপুরি চার্জ হয়ে গেছে, এই পুরোপুরি চার্জ থেকে, ঠিক আছে, পুরোপুরি ডিসচার্জ হওয়ার সময় যতটা আধান প্রবাহ করবে সেইটাকে বলবো আমরা সামর্থ্য। সম্পূর্ণ চার্জ আছে, তার পুরোপুরি ফুল চার্জ আছে 100%, ওই 100% থেকে 0% হতে যতটা আধান ও সাপ্লাই করবে সেইটাকে বলা হয় সামর্থ্য। কি বললাম, ক্লিয়ার হয়েছে? 100% চার্জ মানে সম্পূর্ণ চার্জ থেকে সম্পূর্ণ ডিসচার্জ মানে 0 না, ব্যাটারির পাওয়ার মাইনাসে চলে যায়, মাইনাসে যায় না। 100% চার্জ থেকে 0% হতে যতগুলো আধান প্রবাহ করবে সেইটাকে বলা হয় সামর্থ্য। পড়ে নিবে একবার রেডি। সামর্থ্যের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা,
অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, অ্যাম্পিয়ারের জায়গায় অ্যাম্পিয়ারে লিখলাম, ঘন্টার জায়গায় লিখলাম 3600 সেকেন্ড। এই যে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, ইয়ার আগে 1 দিয়ে দিলাম, ইয়ার আগে 1 দিয়ে দিলাম, কোনো ব্যাপার নেই তো। 1 অ্যাম্পিয়ারটা 1 অ্যাম্পিয়ার রাখলাম, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। দেখ তাহলে 1 দিয়ে 3600কে গুণ করলে কত হয়? 3600। আর অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কার একক বলতো? অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। অ্যাম্পিয়ার এখানে আছে, অ্যাম্পিয়ার এখানে আছে সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কুলম্বের একক। দেখিলে কুলম কি করে পাইলাম দেখিলে একবার। আই সমান কিউ বাই টি মনে আছে? কিউ সমান আইটি মনে আছে? আই মানে প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, টি মানে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর কিউ, কিউ মানে আধান, আধানের একক কুলম। কুলম সমান অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ডের জায়গায় আমরা কুলম লিখলাম। ঠিক আছে, এরকমই যদি বলে দেয় 30 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, পারবি তো বার করতে? 30 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, এইটার মানে 1 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা মানে কি? মানে এখানে হচ্ছে যে সম্পূর্ণ চার্জ থেকে ডিসচার্জ হতে বস্তুটা যদি 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাঠায়, 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাঠায়, তাহলে 1 ঘন্টা লাগবে ডিসচার্জ হতে। ধর বললাম 30 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, 30 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, এটাকে আমরা বলতে পারি যদি যদি ব্যাটারিটা 30 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাঠায়, তাহলে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে শেষ হতে। আবার এইরকম কারো যদি মনে হচ্ছে এরকম আমি লিখবো, আমি এরকমভাবে লিখবো নাই, আমি এইরকমভাবে লিখবো 3 ইন্টু 10 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, মানে 3 অ্যাম্পিয়ার ইন্টু 10 ঘন্টা লিখতে পারি। দেখেন আলাদা আলাদা করে লিখে দিলাম, 3-এর পাশে অ্যাম্পিয়ার লিখলাম, 10-এর পাশে ঘন্টা লিখলাম। যদি কেউ বলে আমি এইরকম লিখবো যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট 10 ঘন্টা ধরে চালায়, তাও ঠিক। কারো যদি মনে হচ্ছে আমি লিখবো 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট 15 ঘন্টা করে চালায়, তাও ঠিক। অথবা কেউ যদি ভাবে যে 30টাকে আমি এইরকমভাবে লিখবো 5 ইন্টু 6 নিয়ে লিখবো 5 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ঘন্টা ধরে চালায়, তাও ঠিক। এই 30 অ্যাম্পিয়ার ঘন্টা মানে ওইটাই বটে। ঠিক আছে, এইবার হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে ইটা দ্বারা লেখা হয়, ইটা, ইটা দ্বারা লেখা হয়। কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। মনে রাখ, কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট কখন পাই আমরা? ডিসচার্জের সময়। তাহলে ডিসচার্জের সময় ডিসচার্জে প্রাপ্ত শক্তি লিখতে পারি, এটা আউটপুট বাই ইনপুট। ইনপুট কখন হয়? যখন আমরা চার্জিং করব। তাহলে চার্জের দ্বারা প্রাপ্ত, আর এটাকে কি শক্তি বলবো আমরা? মানে চার্জের দ্বারা আমরা যে শক্তিটা প্রোভাইড করছি, দান করছি, প্রাপ্ত শক্তি বাই প্রদত্ত শক্তি। মানে হচ্ছে কর্মদক্ষতা, এটা হচ্ছে কর্মদক্ষতা ব্যাটারির। এগুলো পড়ে নিবি, ঠিক আছে? এত লিখতে যাস না। ইটা, ইটা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। আর যদি মনে হচ্ছে লিখবো তো লিখতে পারিস আউটপুট বাই ইনপুট। আউটপুট, আউটপুট কখন পাবো? যখন চার্জ, আমরা ফোনটা চার্জ দেবো তখন আউটপুট পাবো, না যখন আমরা ব্যবহার করছি? যখন ব্যবহার করছি, যেমন আমি এখন ফোনটা ব্যবহার করছি, তবে না আউটপুট পাচ্ছি। তাহলে আউটপুট বাই ইনপুট, কর্মদক্ষতা মানে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট, আউটপুট মানে বাইরে আমরা কী পাচ্ছি? ডিসচার্জ। তখন ডিসচার্জ হচ্ছে, আমি এখন ফোনটা ইউজ করছি, এখন চার্জ কমছে, তাহলে ডিসচার্জ, ডিসচার্জে প্রাপ্ত শক্তি বা চার্জে প্রাপ্ত শক্তি, বা বলতে পারি যে ডিসচার্জ, ঠিক আছে, প্রাপ্ত শক্তি, কোনো অসুবিধা নেই। এবারে প্রাপ্ত শক্তি, প্রাপ্ত শক্তি মানে কি বলতো? প্রাপ্ত শক্তি বা কার্য, শক্তি বা কার্য, দেখ না এরকম মনে আছে কিনা? বিভবে আছে ভি সমান ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ সমান কি হবে বলতো? ডাব্লিউ সমান হবে কিউ ইন্টু ভি, আর এই কার্যটাই তো শক্তি। তাহলে আমরা লিখতে পারি আধান, আধান ইন্টু ডিসচার্জ এর কি বটে? আধান। এই যে আধান লিখেছি আমরা, আধানের পর বিভব আছে, তাহলে ডিসচার্জের বিভব লিখলাম, কেননা উপরে ডিসচার্জ আছে, বাই চার্জের দ্বারা প্রদত্ত শক্তি। এখানেও সেই একই রকম, আধান ইন্টু চার্জের সময় বিভব,
চার্জের বিভব লিখে দিলাম, চার্জের সময় বিভব, চার্জের সময়ে বিভব। ঠিক আছে, বিভব বলতে এখানে তড়িৎচালক বল। ঠিক আছে, এইখানে যে প্রাপ্ত আধান বা পদার্থ আধান। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, এইটা একটা সূত্র। আর একটা সূত্র আছে, দেখ এই বিভবটা বিভবে রাখলাম আমরা, এই বিভবটা কি রাখবো, আর আধানের জায়গায় লিখে দেবো সামর্থ্য। ডিসচার্জের বিভব বা চার্জিংয়ের বিভব, বিভব বা তড়িৎচালক বল, বিভব লিখতে পারিস, তড়িৎচালক বল লিখবি, সব থেকে ভালো হয়। ডিসচার্জের সময় তড়িৎচালক বল, আর এটা চার্জিংয়ের তড়িৎচালক বল। আর ইনটু এইখানে আধানগুলো ছিল, তাই এটা আধান বাই আধান, এখানে লিখবো আমরা অ্যাম্পিয়ার ঘন্টা, অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা মানে সামর্থ্য। ঠিক আছে, এটাও একটা সূত্র। এখানে সামর্থ্যটা লিখবো, এখানে ডিসচার্জের সময় বিভব লিখবো, এখানে চার্জিংয়ের সময় বিভব লিখবো। জাস্ট রিডিং পড়বি,